স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত আছেন। বৈঠকে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া আরও আছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, খেলাফতে মজলিস, গণসংহতি আন্দোলন, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধি হাসনাত কায়ুম সহ 3 সদস্যের টিম ভেতরে প্রবেশ করেছেন। যে বিগত বছরের রাজনৈতিক দলের কথা বলছে, শ্রমিক দলের কথা বলছে, ছাত্র সংগঠনের কথা বলছে, কিন্তু আমরা বলছি আলেম ওলামাদের ভূমিকা ছিল, এটা উল্লেখ করতে হবে। ওনারা আজকে বলবে, শুনবো কি বলবেন ওনারা। সব রাজনৈতিক দলের সমর্থন ও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে তা শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি কথা বলেন, একতাতে আমাদের জন্ম, একতাতেই থাকব। যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন সবাই ঐক্যবদ্ধ থাকবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে, সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। সেখানকার সার্বিক অবস্থা জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। জানাবেন বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত। ইশিতা, এই 4টার কিছু সময় পরে হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে খসড়া ঘোষণাপত্র নিয়ে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি রয়েছে, সেটি কিন্তু 4টার কিছু সময় পরে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে। সেই বৈঠকে অংশ নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের 4 সদস্যের একটি প্রতিনিধি দল, গণতন্ত্র মঞ্চের জুনায়েদ সাকি এবং খেলাফতে মজলিস এবং নাগরিক কমিটির বেশ কিছু নেতা সহ যে অংশীজনরা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজনৈতিক দলগুলো যে ভিতরে প্রবেশ করার সময় তারা আমাদেরকে বলেছেন যে 1947-এর পর থেকে এ পর্যন্ত রাষ্ট্র গঠনে বা রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য যতগুলো আন্দোলন বা রাষ্ট্র গঠনের জন্য যতগুলো অবদান রয়েছে, সেই অবদানগুলো যাতে এই জুলাই অভ্যুত্থানের যে খসড়া ঘোষণাপত্র রয়েছে সেটিতে উঠে আসে, সেটি কিন্তু দাবি করেছেন। এবং আলেম ওলামা যারা এখানে এসেছেন তারা কিন্তু বলছেন যে এই জুলাই আগস্টের যে অভ্যুত্থানে ছাত্রদের অবদানকে যেভাবে দেখা হচ্ছে এবং তাদেরও যে আলেম ওলামাদেরও যে অবদানটা আছে সেটিও যাতে ঘোষণাপত্রে উঠে আসে, এমনটিও বলছেন। আরেকটি বিষয় যে এই জুলাই অভ্যুত্থানে যে এই খসড়া ঘোষণাপত্রটি রয়েছে সেটি কিন্তু সকল দল বা রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে, বা অনেক দলের কাছে এই খসড়া ঘোষণাপত্রটির যে কপি সেটিও কিন্তু অনেক দেরিতে পৌঁছে গেছে। তো সেটিতে নিয়ে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এসেছেন তাদের মাঝে মত দ্বিমত রয়েছে যে এত কম সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটি পড়ে এবং সেটির খসড়া তালিকা এখানে অন্তর্বর্তী সরকারের যে প্রধান রয়েছেন তার কাছে এই বৈঠকে পেশ করা তাদের জন্য সময় সাপেক্ষের বিষয়, যেহেতু এটি একটি বৃহত্তর যেহেতু সংবিধানের একটি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে কিন্তু উঠে আসতে পারে যে পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং নতুন বাংলাদেশে কি কি থাকছে, এই সব বিষয় কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। ইশিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রিয় নেতাকে এক ঝলক দেখতে রাতেই নেত্রকোনা থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছুটে আসেন নেতাকর্মীরা। কেরানীগঞ্জের কারাগার থেকে বেরিয়ে প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান বাবর।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নানা রঙে ব্যানার ফেস্টুন আর বাদ্যবাজনা বাজিয়ে অপেক্ষা করতে থাকেন প্রিয় নেতার জন্য। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে ফুলের মালা নিয়ে ভিড় করেন তারা। মুক্তির উপলক্ষে আজ আমরা এখানে হাজির হয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। ওনাকে বিনা দোষে 17টি বছর কারাগারে রেখেছে। ভাটি বাংলার মানুষ আজকে উচ্ছ্বসিত, আজকে উল্লসিত। আমরা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়িবাসী না, আমরা শুধু নেত্রকোনা জেলা না, সারা বাংলাদেশের মানুষ গর্বিত। রাজনৈতিক অভিভাবককে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন কর্মীরা। আকাঙ্ক্ষা ছিল আমাদের এই উন্নয়নের রূপকার লুৎফুজ্জামান বাবর ভাইকে বরণ করে নিব। প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসছে, আমাদের ভাটি বাংলায় যাবে, এই জন্য আমরা অনেক অনেক খুশি। দীর্ঘদিন পরে বেলা 2:30টায় কারামুক্ত হয়ে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান লুৎফুজ্জামান বাবর। গণমাধ্যমের কাছে প্রকাশ করেন নিজের অভিব্যক্তি। গেল মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। আর গত 23শে অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড এবং 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকেও খালাস পান তিনি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কে কিভাবে গুলি ছুড়েছে সেই ভিডিও ফুটেজ থাকার পরও জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মুগ্ধ হত্যার তদন্ত সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন তার বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। একই সঙ্গে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এদিন জুলাই আগস্ট গণহত্যার তদন্তে দেশের সব মোবাইল অপারেটরকে সহায়তার পাশাপাশি জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণকৃত সব তথ্য সংগ্রহ করে রাখতে বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যুক্তরাজ্যের পদত্যাগী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা ও তার পরিবারের সাথে লেবার পার্টির সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন কনজারভেটিভ পার্টি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক চিঠিতে এমন মন্তব্য করেন দলটির কো চেয়ারম্যান নাইজেল হাডলস্টোন। চিঠিতে নাইজেল উল্লেখ করেন লেবার পার্টির সঙ্গে বাংলাদেশের বিগত স্বৈর শাসকের সম্পর্ক থাকা উদ্বেগজনক। লেবার পার্টির নেতা এলি রিভসকে লেখা চিঠিতে তিনি বলেন, এটা স্পষ্ট যে অর্থ আত্মসাৎ ও বিরোধী দলকে দমনের অভিযোগ থাকা সত্ত্বেও লেবার পার্টির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বিগত সরকারের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান নাইজেল। শেখ হাসিনা সরকার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, টিউলিপ সিদ্দিক ও লেবার পার্টিকে কত টাকা দিয়েছে চিঠিতে সে প্রশ্নও রাখেন কনজারভেটিভ পার্টির এই নেতা। পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। বুধবার পাঠ্যপুস্তক বোর্ডের সামনে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে গেলে তাদের ওপর চড়া হয় পুলিশ। আহত হন এক শিক্ষার্থী সহ 2 জন। আবারও পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সঙ্গে লাঠিচার্জ। মুহূর্তেই ছত্রভঙ্গ আন্দোলনকারীরা। আদিবাসী ছাত্র জনতার উপর নৃশংস হামলার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। ব্যারিকেড সরিয়ে ঢোকার চেষ্টা করতেই পুলিশের জলকামান নিক্ষেপ, ছত্রভঙ্গ হয় আন্দোলনকারীরা। শুরু হয় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সমাবেশ এখানে অবস্থান করতেছিলাম, পুলিশ সতর্কিতভাবে জল কামান আগে থেকে রেডি রেখে এই ক্যাম্পাসের চারিদিকে তারা পুলিশি ব্যারিকেড জল কামান নিয়ে প্রস্তুত আছে। আমরা যেদিকে যে সেদিকে তারা গুলি করতেছে, তারপর টিয়ার গ্যাস মারতেছে। এখনো 5 আগস্টের রেস শেষ হয়ে যায়নি, তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপর এই রাজপথে হামলা করছে। ব্যারিকেড ভেঙে ফেলায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে বলে জানায় পুলিশ। আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে। এর আগে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। পদত্যাগ চেয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টারও। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে যমুনা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেয় তারা।
রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন। ছাত্রলীগ ও পুলিশের ধাওয়ার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে খাল পার হতে গিয়ে ডুবে মৃত্যু হয় তার। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। ছুটি হলেই রুদ্র আসবে, এখনও সেই অপেক্ষায় তারা। চেয়েছেন সরকারি সহায়তা। সেদিন সকাল থেকে কয়েকবার মায়ের সাথে মোবাইল ফোনে কথা হয় রুদ্রের। জানিয়েছিলেন তার মেসে হামলার শঙ্কার কথাও। এখনও ছেলের জন্য পথ চেয়ে অপেক্ষা বাবা মা। মা আজকে থাকতে পারবো না, এই রুমে আঘাত করতে পারে, তাহলে চলে যাবো। কোথায় যাওয়া বলো কে যে আমরা ভাইয়াদের ওখানে সম্পদ দহন সব শেষে যার গেছে সেই বুঝতে পারছে, তাছাড়া আর কেউ বুঝবে। আমার স্বপ্ন তো ছেলে মানুষ হবে, বড় হবে, সে কাজ কামে ঢুকবে, এটাই তো স্বপ্ন হওয়া স্বাভাবিক। সেই স্বপ্ন আর পূরণ হবে না কোনোদিনও। এখনও মনে করি সে বোধহয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওখানে আসে এবং ছুটি ছাটা হলে হয়তো আসবে, এরকম একটা ধারণা মনের মধ্যে সবসময় থাকে। দিনাজপুরের পাহাড়পুর এলাকার সমীর সেনের ছেলে রুদ্র সেন পড়তেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২য় বর্ষে। ছেলেই চলে গেছে, না কোনো চাওয়া নাই আমাদের। ছেলের আত্মার শান্তি হোক, দোয়া করবেন, সেটাই, আর কিছু চাওয়ার নেই। অন্যদের মতো রুদ্রও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগের। 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় খালের পানিতে ডুবে মৃত্যু হয় মেধাবী রুদ্রের। উঠলো, উঠে এইবার তো এতদিনে তো 3rd ইয়ারে উঠে যেত, ভর্তি হলে 3rd ইয়ারে। রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও সহপাঠীদের। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের জাতীয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 2023 সালে আওয়ামী লীগ সরকার আমলে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করে একটি আইন করা হয়। ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল এনবিআর। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে রেস্তোরাঁর জন্য আগের 5% ভ্যাটই বহাল রাখা হলো। নতুন করে অধ্যাদেশ জারি করবে এনবিআর। তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে থাকবে। গেল কয়েকদিন ধরেই রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুমকি দিয়েছে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা। শতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বিভিন্ন হারে বাড়িয়ে 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রাজস্ব বোর্ড, যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজস্ব ভবনের সামনেও মানববন্ধন করে তারা। এমনকি হুমকি দেয়া হয় রেস্তোরাঁ বন্ধেরও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান, 5% বেশি ভ্যাট দিবেন না তারা, আর সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনারও দাবি জানান। ভ্যাট যদি নাও কমায় 5%-এর উপরে আমরা কোনোভাবে মেনে নিব না। রেস্তোরাঁ ভ্যাটের আওতায় এখন পর্যন্ত ওনারা বাড়াচ্ছে না, ওইখানে তারা চাঁদাবাজি করে। আমরা বলেছি প্রত্যেকটা রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে, প্রত্যেকটা স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনতে হবে। আপনি এক দেশে 2 আইন হতে পারে না। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শিগগিরই। দেশে 4 লাখের বেশি রেস্তোরাঁ থাকলেও ভ্যাট দেয় মাত্র 30%। সবাইকে ভ্যাটের আওতায় কেন আনা যায়নি এমন প্রশ্নের উত্তরে তারা জানান, ভাসমান রেস্তোরাঁয় ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে, তাই ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে থাকবে। রেস্তোরাঁ মালিক সমিতি থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাদের কি সমস্যা হবে এটার কারণে। সেই সমস্যাগুলি সরকার গুরুত্ব সহকারে দেখেছে এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত বেসিক্যালি গ্রহণ করেছে। সকল রেস্তোরাঁ কিন্তু আমাদের ভিএটি নেটের ভিতরে নাই। কিছু কিছু যেমন আমাদের স্ট্রিট বা ভাসমান যে রেস্তোরাঁ আমরা যেগুলিকে বলি, সেই ভাসমান রেস্তোরাঁগুলিকে কিন্তু ইতিপূর্বে সরকার কর্তৃক ভিএটি থেকে এক্সেমশন দেওয়া আছে। অতএব ভাসমান যে রেস্তোরাঁগুলি, সেই রেস্তোরাঁ কিন্তু আমাদের ভ্যাটের নেটে থাকবে না। ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে হিউম্যান মেটানিউমো HMP ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সানজিদা আক্তার। সানজিদা 1 মাসেরও বেশি সময় ধরে অসুস্থ বোধ করছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুধু এই রোগে আক্রান্ত হলে বিষয়টি বিরল, সাথে আরও একাধিক রোগে আক্রান্ত হলেই মারা যাওয়ার শঙ্কা থাকে। HMP ভাইরাসে খুব বেশি ঝুঁকি নেই, তবে 5 থেকে 6টি ভাইরাসের কারণে এতে আক্রান্ত হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে কিছু কিছু বিষয়ে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক পরা, হাত ধোয়া এবং পাবলিক প্লেসে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে। এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন রঞ্জন শুভ্র। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন।